মঙ্গলবার বাঁকুড়ায় জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে এদিন বিজেপিকে নিশানা করেন তিনি। শুধু বিজেপি নয়, তার পাশাপাশি জ্ঞানেশ ভারতীকেও নিশানা করেন তিনি। সভা মঞ্চ থেকে তিনি বলেন, উনি হচ্ছেন বড় দালাল, এআই দিয়ে ঘরে বসে নাম কাটছে। এই একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে। যারা বাইরে আছেন এখনো নাম তোলেননি, ফর্ম ফিল আপ করে নাম তুলুন। আর 136 কোটি, যেটা 1.36 কোটি যেটা বাদ দিয়েছে, 1.36 কোটি, প্রত্যেকটা নাম যেন ওঠে। ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে। সে হচ্ছে বিজেপির বড় দালাল। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার। ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে। বিজেপি চিরকাল থাকবে না, সেদিন মনে রাখবেন। আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। আমি আজও বলে যাচ্ছি, একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে, আন্দোলন কিন্তু বাংলাতেও হবে। আমরা ইতিমধ্যে কথা বলতে পেরেছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী। স্যার, আপনাকে অনেক স্বাগত ওঙ্কার বাংলায়। এই মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে একদিকে কলকাতায় এসেছেন বলা যায় জ্ঞানেশ ভারতী, এবং অন্যদিকে আমরা জানি গতকাল রাতেই এসেছেন অমিত শাহ। তারা দু জায়গায় সভা, মানে একদম বলা যায় অমিত শাহ এক জায়গায় সভা করছেন, অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় যে এসআইআর এর কাজগুলি খতিয়ে দেখছেন জ্ঞানেশ ভারতী। কিন্তু আবার বাঁকুড়ায় সেখানে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে কিন্তু একেবারে তিনি নাম করে তোপ দেখেছেন জ্ঞানেশ ভারতীকে। এই মুহূর্তে রাজনৈতিক তরজাটা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, দেখুন, জ্ঞানেশ ভারতী ইলেকশন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার, একজন আইএএস অফিসার। তো তার সরকারি দায়িত্ব, সেটা উনি করছেন। এখন এই ইলেকশন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা তাদের যে সাংবিধানিক যে দায়িত্ব, সেটা তারা পালন করছেন, এবং সেখানে পাবলিকলি তাদেরকে এইভাবে তাদের শুভেচ্ছাও জানানো যায় না, নিন্দাও করা যায় না। কোনো কিছু বক্তব্য থাকলে তাদের বিরুদ্ধে সেটা কোর্টে যাওয়া যেতেই পারে, কিন্তু এইটা আইনসম্মত হচ্ছে না, কারণ এগুলো সাংবিধানিক পোস্ট। তাদের অসম্মান করাই মানে হচ্ছে যে নির্বাচন প্রসেসটার প্রতি যেটা যে কেউ মনে করছে যে এটা সঠিকভাবে হচ্ছে না, এবং সেটা যদি হয় নিশ্চয়ই তারা আইনগতভাবে সেটা জানাতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে বা সরকারের পোস্টে থেকে এই ধরনের সমালোচনা করা সাধারণত যায় না। তো যাই হোক, যে জায়গায় যাচ্ছে, দেখা যাচ্ছে বিজেপির যিনি প্রাক্তন সভাপতি এবং এখন হোম মিনিস্টার অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছেন। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তারা পশ্চিমবঙ্গটাকে আগামী নির্বাচনে একটা ভালো ফাইট দিতে চায়, এবং তাদের বক্তব্য তারা দখল করবো, এটা তারা বলে দিচ্ছে, আমরা পশ্চিমবঙ্গ দখল করবো। সেটা সবাই বলে, নির্বাচন হলে বা যুদ্ধ হলে সবাই বলে আমরা জিতবো, কেউ বলেন আমি হেরে যাবো। তাকে বলতে গেলে তো তার কোনো গুরুত্বই থাকে না। তো অমিত শাহ কলকাতা এসেছেন, এবং একই সঙ্গে জ্ঞানেশ ভারতীর যে আশাটা, কিন্তু আলাদা পার্থক্য। একজন রাজনৈতিক ভাবে এসেছেন, আর একজন এসেছেন তার নির্বাচন সংক্রান্ত কাজে।
কিন্তু দুজনেরই পারপাস হচ্ছে নির্বাচনে, একজন নির্বাচনে অংশগ্রহণ করে জিততে চায় আর একজন নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করতে চায়। দুজনকে একসঙ্গে সমালোচনা করার মানেই হচ্ছে যারা এগুলো করছেন তারা নির্বাচন প্রক্রিয়াতে বিশ্বাস করতে পারছেন না, তাদের হয়তো ভয় এসে গেছে যে নির্বাচন সঠিকভাবে হলে বিপদ হতে পারে। না হলে রেফারিকে বা আম্পায়ারকে আমরা সাধারণত কেউ সমালোচনা করি না, খেলাটাতে আমরা অংশগ্রহণ করাটাই উদ্দেশ্য এবং সেখানে আমার বীরত্ব আমি দেখাবো, এটাই হচ্ছে যে কোনো নির্বাচন বা খেলার উদ্দেশ্য। কিন্তু দেখা যাচ্ছে কেউ সেটা মানতে চাইছেন না। হ্যাঁ, একদমই স্যার। ভোটের আগে বলা যায় একেবারে এই মুহূর্তে রাজনৈতিক যে তরজা চলছে তার 26-এর ভোটে কতটা প্রভাব পড়বে বলছে মনে করা হচ্ছে? সবাই তো জিততে চায় এবং জিততে চায় বলে যে যা পারে তাই নিয়েই সে এগোতে চায়, কখনো আক্রমণটা বেশি হয়ে যায়। কিন্তু সবসময় বোঝা উচিত কাকে আক্রমণ করব কাকে আক্রমণ করব না। আক্রমণের অভিমুখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষ যেহেতু সচরাচর তারা সংবিধান ইত্যাদি ব্যাপারে অতটা সচেতন নয়, তাই আমরা অনেক সময় এমনই আক্রমণ করে ফেলি আমাদের, তার ফলে হয় কি যে রাজনৈতিক যে শান্তির বাতাবরণ থাকা দরকার সেটা থাকে না। সুতরাং বোঝাই যাচ্ছে দুই পক্ষই খুবই উদ্গ্রীব আছে, উদ্গ্রীব না থাকলে তো এগুলো হয় না। আমি যদি মনে করি আমি জিতেই যাব, সত্যি এটাই ফ্যাক্ট হচ্ছে, তাহলে আমি যা আছে মেনে নেবো, হাসি মুখে সেটাই সবকিছুই গ্রহণ করব। কিন্তু সেটা তো ঘটছে না, বোঝাই যাচ্ছে যে উদ্বিগ্ন থাকে থেকেই সবাই এ ধরনের কথা এই ধরনের এতে এগিয়ে আসছে এবং সেটা হয়তো মানে তাদের কর্মীদের হয়তো বলার চেষ্টা যে দেখো আমরা লড়াই করছি, চিন্তার কিছু নেই, যেই আসুক না কেন আমরা কিন্তু, হ্যাঁ, এটা একটা কর্মীদের কাছেও বার্তা হতে পারে বা বিপরীত দলের কাছেও বার্তা দেওয়া হতে পারে। কেননা বাংলার পলিটিক্সে একটা মিলিটেন্সি একটা খুব মানে খুব জঙ্গি ভাবনা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেটা অন্য রাজ্যে সেভাবে আসে না। অন্য অনেক রাজ্যে আমরা দেখলাম প্রচুর বাদ গেছে নির্বাচনে এসআইআর প্রক্রিয়াতে, সেভাবে কোনো উত্তেজনা নেই। পশ্চিমবঙ্গে আমরা দেখলাম ব্যাপক উত্তেজনা রয়েছে। তো নির্বাচনে কি প্রভাব পড়বে, নির্বাচন কারো প্রতিদ্বন্দ্বিতামূলক করবে এইটুকুন তো বোঝাই যাচ্ছে, যে কে জিতবে না জিতবে এক্ষুনি বলা মুশকিল। তবে নির্বাচন যথেষ্ট প্রতিযোগিতামূলক হতে চলেছে এবং হ্যাঁ সেটাই বলি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একদমই স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী। তিনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে এই যে রাজনৈতিক তরজা বা রাজনৈতিক সমীকরণ এই মুহূর্তে তৈরি হয়েছে রাজ্যে, একদিকে কিন্তু অমিত শাহ সভা করছেন, অন্যদিকে এসে শহরে পৌঁছেছেন জ্ঞানেশ ভারতী, যিনি কিন্তু এসআইআর এর একেবারে যে কাজগুলি এই মুহূর্তে চলছে একেবারে খতিয়ে দেখছেন। বলা যায় আগামী বছরেই একেবারে ভোটের দামামা বেজে গেছে বলা যায়, এবং তার আগে এই যে প্রাক মুহূর্ত ভোটের এই মুহূর্তে কিন্তু একেবারে জোর লড়াই চলছে। একদিকে অমিত শাহ কলকাতায় এসে সভা করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় গিয়ে জনসভা করছেন, সেখান থেকে তিনি বিজেপিকে তোপ ডাকছেন এবং শুধু বিজেপি নয় জ্ঞানেশ ভারতীকেও তোপ দেখেছেন তিনি একেবারে নাম করে। অন্যদিকে কিন্তু অমিত শাহ যিনি কিন্তু বলছেন যে তৃণমূল অর্থাৎ আমাদের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের একেবারে বলা যায় তাদের ছাওয়ায় থেকে পশ্চিমবঙ্গ আতুরঘর হয়ে উঠেছে বিদেশি অনুপ্রবেশকারীদের, বলা যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এই মুহূর্তে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে সেই তরজার দিকেই তাকিয়ে রয়েছে সারা বাংলা সারা দেশ। কি হয় 26-এর ভোটে।